ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা অনেক সময় দেখেছি যে সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পে রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলিকে গ্রহণ করবেন। হঠাৎ সন্ধেতে পূর্বে আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প অনেকবারই শুনেছেন, তাই আপনাদের ভালোবাসায় আবারও ফিরছেন ঠাকুরমশাই তার একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন সঙ্গীতা চৌধুরীর কলমে ডান্ডি পাড়ার পিশাচিনী। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি নীল। গল্পটির কলমে সঙ্গীতা চৌধুরী, প্রধান চরিত্রে প্রীতম এবং রৌনিক। শুরু হচ্ছে আজকের নিবেদন, ডান্ডি পাড়ার পিশাচিনী। তখনও বৈশাখ মাস পড়েনি, তাই কাল বৈশাখীর ঝড়ে প্রকৃতির শান্ত হওয়ার কোনো লক্ষণই নেই। কিন্তু রৌদ্রের দাপট যেন ঝলসে দিচ্ছে শহর কলকাতাকে। বেশ কয়েকদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কাটিয়ে যেদিন ঝমঝম করে বৃষ্টি হলো, সেই দিন কিশোরী এসে হাজির হলো আমার বাড়িতে। কি হে, এরকম একটা আবহাওয়াতে ঠাকুরমশাইয়ের গল্প ছাড়া মানায় না, আর তুমি বাড়িতে বসে আছো। তুমি আমার মনের কথাটাই বলেছ হে। আমিও ভাবছিলাম ঠাকুরমশাইয়ের কাছে গেলেই তো হয়, চলো যাওয়া যাক। যেমন ভাবা তেমনই কাজ। অল্পক্ষণের মধ্যে তৈরি হয়ে আমি আর কিশোরী হাঁটতে লাগলাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে ঢুকে দেখলাম পরিস্থিতি বেশ থমথমে। জানলা দরজা বন্ধ করে অন্ধকার ঘরে চুপচাপ বসে আছেন ঠাকুরমশাই। ঘরে কোথাও আলোর ছিটে ফোঁটা নেই। স্বাভাবিকভাবেই আমরা দুজনেই বেশ অবাক হয়ে গেলাম, কারণ এই দৃশ্যের সঙ্গে আমরা আগে পরিচিত মোটেই ছিলাম না। আমি আর কিশোরী ওনার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, দিনের বেলা আপনি জানলা দরজা বন্ধ করে রেখেছেন কেন? বৃষ্টির ছাড় তো এত বেশি নয় যে জানলা থেকে এত দূর এসে পড়বে। দিনের বেলা এমন অন্ধকারে বসে আছেন, কিছু কি হয়েছে? চারি এসে বলল, দেখুন না কাকাবাবু, বাবা সেই থেকে বলছে বাবার নাকি আলো ভালো লাগছে না, বলছে আমাকে একটু অন্ধকারে একা থাকতে দে। যাকে আপনারা এসেছেন, আমি বরং চা বসাই। বলেই চারি ঘরের ভেতরে ছুটল। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বিষণ্ণ মুখে বললেন, তোমরা এসেছো, বসো। না, আমি ঘরটা অন্ধকার করেই রেখেছি। এমনিতে মেঘলা আবহাওয়া বা ঝমঝমে বৃষ্টি আমার খুবই ভালো লাগে। এইসব আবহাওয়াতে গল্প বলবার একটা আলাদা মেজাজ থাকে। কিন্তু এই যে এখন দেখছো, বেশ কয়েকদিন ধরে কাঠ ফাটা একেবারে রোদ্দুরের পর কেমন হুট করে বৃষ্টি নেমেছে। এরকম আবহাওয়া এলে আমার মনটা বিষণ্ণ হয়ে যায়। না চাইতেও বহু পুরনো একটা ঘটনার কথা মনে পড়ে যায়, আর আমি দুর্বল হয়ে পড়ি। আপনার মন দুর্বল হয়ে যায় ঠাকুরমশাই?
এ তো বিশ্বাস হয় না। কিশোরী অবাক হয়ে তাকিয়ে রইল ঠাকুরমশাইয়ের দিকে। ঠিক, আমরা তো জানতামই আপনি। আমার কথার মাঝখানে বাধা দিয়ে ঠাকুরমশাই বললেন, তোমরা কি ভাবো বলো তো বিভূতি আমাকে? হ্যাঁ, আমি মানুষ নই? আমার মধ্যে স্নেহ, মায়া, মমতা কিছু নেই নাকি? দেখো, আমি পথে পথে চিরকাল ঘুরে বেরিয়ে সাধনা করেছি। ভয়কে জয় না করলে মায়ের সাধনা করা যায় না, এ কথা ঠিক। আর মায়ের সাধনা করতে করতে আমার মন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে আমার কোনো কিছুতেই আর ভয় লাগে না, এ কথাও ঠিক। কিন্তু কখনো কখনো আমারও যে মন খারাপ হয়, নিয়তি কেন বাধ্যতে। এই কথা জানবার পরেও মাঝে মধ্যে নিয়তির পরিহাস থেকে অক্ষম আক্রোশে ফুটে উঠেছি আর নিজের ব্যর্থতায় কষ্ট পেয়েছি। যতবার আমার মনে পড়ে অতীতে অনেক মানুষ আমার দ্বারা উপকৃত হলেও কখনো কখনো সার্বিক সফলতা পেতে গিয়ে আমার কোনো কোনো কাজে ব্যর্থতা নেমে এসেছে। মহৎ উদ্দেশ্য পূরণ করতে গিয়ে দেখা গেছে কোনো অশুভ শক্তির বলি হয়েছে নিষ্পাপ প্রাণ। ততবার আমার মন দুর্বল হয়ে যায়। আমি মায়ের ওপর অভিমান করে বসি, মা যদি এমনটা হওয়া থেকে আটকাতেন। ঠাকুরমশাই অতীত হাতড়ে হাতড়ে অসংলগ্নভাবে কথা বলতে থাকলেন। এই কথাগুলো তিনি কোন প্রেক্ষিতে বলছেন তা বুঝতে না পারলেও আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ঘটনা তার মনকে বিশেষভাবে বিচলিত করেছে। দীর্ঘ বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও যে ঘটনার কথা তিনি ভুলতে পারেননি। ঠাকুরমশাই বলেই চললেন, আমি তারানাথ তান্ত্রিক। লোকে আমাকে কত মান্যি করে, কিন্তু আমি তো তার উপরে নই না। তাই আমার কাছেও ব্যর্থতা এসেছে। হয়তো সেই ব্যর্থতার ক্ষেত্রে আমার কিছুই করার ছিল না, সবই তাদের নিয়তি। তবু বুঝতে পারছি ঠাকুরমশাই, আকাশে যখন মেঘ জমে তখন আমাদের মনটাও যেমন একটু উতলা হয়ে ওঠে, আপনার ক্ষেত্রেও তাই। কিন্তু আপনি তো সবসময় চেষ্টা করেছেন মানুষের বিপদে তাদের সাহায্য করার, তন্ত্রমূলক ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করার। এখন মানুষকে সাহায্য করতে গেলে সবসময় যে সেই কাজ শতভাগ ঠিক হবে এমনটা তো নয়। আপনি অলৌকিক শক্তির অধিকারী হলেও দিনের শেষে আপনিও তো মানুষ। তাই এই কথা ভেবে শুধু শুধু নিজেকে কষ্ট দেবেন না। কিশোরী একদম ঠিক বলেছে ঠাকুরমশাই। কখনো কখনো আমাদের হাতে তো সবটা থাকে না, নিয়তির কাছে তো আমরা অসহায়, তাই না? ঠিক বলেছ বিভূতি। এরকম একটি ঘটনা আমার জীবনেও ঘটেছিল যৌবনকালে। বেশ কয়েকদিন রোদের পর আজকে সেই বৃষ্টি হলো, আমার অমনি মনে পড়ে গেল সেই ঘটনার কথা। কি ঘটনা ঠাকুরমশাই? আমাদেরকে বলুন না আপনার সেই অভিজ্ঞতার কথা। হ্যাঁ, আমি আর বিভূতি আমরা দুজনেই সেই ঘটনা শুনতে উদ্গ্রীব। আসলে কি জানেন তো, কষ্টের কথা অনেক সময় বললে সেটা কমেই যায়। আমাদেরকে বলুন না আপনি। যৌবনকালে আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, অনেক পরিচিত অপরিচিত জায়গায় গিয়ে মানুষের নানা বিপদে তাদের পাশে থাকবার চেষ্টা করতাম। সেরকম একটা সময় আমি গিয়েছিলাম দেউল পাড়ায়। দেউলপাড়া? এটা কোথায়? মানে আমাদের রাজ্যেই কি? হ্যাঁ, হুগলি জেলায় আছে। হুগলির তারকেশ্বরে আমি গিয়েছিলাম বাবার দর্শন করতে। বাবার দর্শন করে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষজনদের মুখ থেকে জানতে পারি দেউল পাড়ার প্রাচীন বৌদ্ধ মন্দির সম্পর্কে। এরপর আর দেরি না করে হাঁটতে হাঁটতে
বাবার মন্দির থেকে বেরিয়ে যাই সেই মন্দিরের উদ্দেশ্যে। তারকেশ্বরের মন্দির থেকে দেউলপাড়ার বুদ্ধ মন্দির বিশেষ দূর নয়, বোধ করি ঘণ্টাখানেকের মতো হেঁটেছিলাম। তারপর দুপুরের দিকে দেউলপাড়াতে পৌঁছাই। লোকজনকে জিজ্ঞাসা করে সেখানকার বুদ্ধ মন্দিরে গিয়ে বসি। সদা হাস্যমূর্তিতে বসে আছেন বুদ্ধ, আর চারপাশে কত গাছপালা। সেই গাছপালার নিচে বসে আমি কিছুক্ষণ জপ করি। সেই মন্দিরে গিয়ে আমার মন শান্ত হয়েছিল। তবে শুধু আমি বলে নয়, যে কোনো মানুষ যদি সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে, তারপর সেই মন্দিরে গিয়ে খানিকক্ষণ বসে, তাহলে তার অশান্ত মন শান্ত হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। বেশ কিছুক্ষণ বসে থাকবার পর যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তখন আমি মন্দির ছেড়ে যেতে মনস্থ করলাম। ঠিক সেই সময় আমার দেখা হলো ভুবন বাড়ুজ্যের সঙ্গে। ভুবন আমার গ্রামেরই ছেলে, এখানে এসে বসতি করেছে। আমার সমবয়সী হলেও ছোটবেলা থেকেই আমাকে সে বড় মান্যি গণ্যি করত। তার কাকাতো বোনের একবার ভারী অসুখ হয়েছিল, ডাক্তার ভর্তি করেও কিছু হয়নি। তখন আমি মায়ের মন্ত্রপুত জল আর ফুল দিয়ে তাকে সারিয়ে দিয়েছিলাম। সেই থেকে তার মনের মধ্যে বিশ্বাস হয়েছিল যে আমি ভগবানের বিশেষ কৃপাধন্য কোনো ব্যক্তি। দেউলপাড়ার বুদ্ধ মন্দিরে আমাকে বসে থাকতে দেখে সে ছুটে এসে আমার পায়ে হাত দিতেও গেল। ঠাকুর দাদা, তুমি এখানে? আরে কি হয়েছে, কি করছো? এটা মন্দির, এখানে স্বয়ং ভগবান রয়েছে। ভগবানের সামনে কারোর পায়ে যে হাত দিতে নেই, দেবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। ভাবতেই পারছি না সকালে যে কার মুখ দেখে উঠেছি। এখানে বসে আছো কেন? চলো আমাদের বাড়ি চলো, কাছেই তো বাড়ি করেছি। ভালো সময় এসেছো, বন্যার সময় এলে দেখতে পাবে এক হাঁটু জল। বলেই সে হাসতে হাসতে আমাকে এক প্রকার জোর করে তার বাড়িতে নিয়ে গেল। তখনকার দিনে গ্রাম্য আন্তরিকতা এরকমই ছিল। লোকে বাড়িতে মানুষ এলে বিরক্ত হতো না, বরং বাড়ি খুশি হতো। তারপরে আমিও ব্রাহ্মণ মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই। সন্ন্যাসী বামুন হিসেবে আমাকে সম্মান দিয়ে ভুবন তার বাড়িতে নিয়ে গেল। সেখানে বাড়ুজ্যে গিন্নি ঋণীও বড় দাদার মতন আমাকে আপ্যায়ন করতে শুরু করলো। আর তাদের ভালোবাসা, শ্রদ্ধার আতিশয্যে দিন দুয়েক আমি সেখানেই থেকে গেলাম। দিন দুয়েক সেখানে থেকে একদিন সকালবেলা যখন স্নান করে সে বাড়ি ছেড়ে বেরোবো ভাবছি, ঠিক সেই সময় বাড়ুজ্যের গিন্নি আমার কাছে এসে বলল, ঠাকুর দাদা, আপনাকে একটা কথা বলবো, কিন্তু বলতে সাহস হচ্ছে না। বলো বৌমা। তবে আর এই বাড়িতে থাকলে আমার চলবে না, আর এখানে থাকা সম্ভব নয়। কেন ঠাকুর দাদা? আমরা কি কোনো অজ্ঞাতে অপরাধ করে ফেলেছি? না বৌমা, তোমাদের আদর যত্ন সেবার কথা আমি কখনো ভুলব না। কিন্তু কি জানো তো, আমি সন্ন্যাসী মানুষ, সাধনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এক জায়গায় দীর্ঘদিন এভাবে থাকা চলে না আমার। তাছাড়া সত্যি কথা বলতে কি, ঘরে আমার মোটে মন টেকে না। বুঝেছি, আপনাকে এখানে আর থাকতে বলবো না। তবে আপনি যদি একবার আমার বাপের বাড়িতে যেতেন বড্ড ভালো হতো। এমনি আপনাকে যেতে বলছি না, তারা বড় সমস্যায় পড়েছেন। আপনি সন্ন্যাসী মানুষ, কত লোকের উপকার করে বেড়ান। আমার বাপের ঘরে গিয়ে আমার পরিবারটাকে বাঁচান ঠাকুর দাদা। কি হয়েছে সেখানে? এতদিন ধরে আছি, কিছু বলনি তো? আমরা নিজেরাই তো জানতাম না কি বলবো। গতকাল সন্ধেবেলায় ডাকে একটি চিঠি এসে পৌঁছয়। সেই চিঠি পড়েই আমরা সবটা জানতে পারি। আপনাকে ভেবেছিলাম রাত্রেবেলায় বলবো, কিন্তু উনি মানা করলেন।
আপনি আজ চলে যাবেন দেখে আমি বাধ্য হয়েই বলতে এলাম। তোমার বাপের বাড়িতে কি সমস্যা হয়েছে? আমাকে সবটা খুলে বলো প্রথম থেকে। আমার বাবারা ছিলেন 3 ভাই, বড় জেঠু, মেজো জেঠু আর তারপর আমার বাবা। মেজো জেঠু সংসার বিয়ে থা করেননি, ঘুরে ঘুরে বেড়ান বিভিন্ন স্থানে। তাকে জ্ঞান তো কখনো দেখিনিও আমি, দাদা হয়তো দেখে থাকতে পারে। আমার বাবা আর জেঠু এই 2 কর্তা মিলেই ছিল সংসার। বেশ ভালোই ছিলাম আমরা, কিন্তু সুখ আমাদের কপালে বেশি দিন টিকলো না। জেঠু আর বাবা অল্প বয়সেই দুজন মারা যান, তাও আবার 6 মাসের মধ্যেই। জেঠিমা আর মা তখন বহু কষ্টে আমাকে আর দাদাকে বড় করে তোলেন। আমাদের সংসারে একই হাঁড়ি, তাই আমার জ্যাঠুতো দাদা হলেও সে আমার মায়ের পেটের দাদার চেয়ে কিছুই কম নয়। তার বিপদ মানে আমারই বিপদ। বুঝলাম বৌমা। আমার দাদা বড় হয়ে রোজগেরে হওয়ার পর জেঠিমা দাদার বিয়ে দিলেন। বৌদিও বেশ লক্ষ্মীমন্ত, বছর 10 হলেও ওর একটা ছেলেও হয়েছে, নাম পার্থ। এই পার্থর যখন বছর 9 তখন দাদা, বৌদি আর বাড়ির বড়রা সবাই মিলে ভাবনা চিন্তা করে আমার এখানে বিয়ে দেন। আমারও তো এখনও সন্তান হয়নি, তাই দাদার ছেলে পার্থই এখন আমাদের সকলের নয়নের মণি। আর সেই ছেলেই গত 2 সপ্তাহ ধরে খুব অসুস্থতায় ভুগছে। আপনি যদি দয়া করে সেখানে যান। কি হয়েছে পার্থর? কি হয়েছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ওরা প্রথমে অনেক ডাক্তার বুদ্ধি করেছে, কিন্তু এখন ডাক্তার বলছে হাওয়া বদল করতে, কারণ শরীরে নাকি তেমন কোনো রোগ নেই। অথচ ছেলেটা দিন দিন শুকিয়ে কাঠির মতো হয়ে যাচ্ছে। শুনলাম খাওয়া দাওয়াও নাকি বিশেষ করছে না, অনেক সাধ্য সাধনা করে জোর করে খাওয়াতে হচ্ছে তাকে। অল্প কিছু মুখে তুলছে তো বাকিটা ফেলে দিচ্ছে। জোর করে খাওয়ালে অনেক বমি করে ফেলছে। 10 বছরের দুরন্ত সেই ছেলে খেলাধুলা ভুলে সব সময় ঘরের মধ্যে বসে থাকে, আর আর তার চোখের নিচে বেশ কালি জমেছে। বৌদিদি দাদা অনেক ভালো মন্দ খাইও তাকে সারাতে পারছে না, কিছুতেই তার চেহারা ফিরছে না। জেঠিমা তো নাতির চিন্তায় একেবারে শয্যা নিয়েছেন। আমার মা কোনো রকমে সংসারটার হাল ধরেছেন। দাদা পুরুষ মানুষ, তাকে তো কাজে কর্মে বাইরে যেতে হয়। আপনি একবার আমাদের ননদকে সারিয়ে দিয়েছিলেন না, সেটা মায়ের মুখে জানতে পেরেই আমার দাদাটাই চিঠি পাঠিয়েছেন ওনাকে। ভগবানের অশেষ কৃপায় আপনি এখন আমাদের বাড়িতেই আছেন। একবার যদি সেখানে যেতেন। বলে বারুদটাকে নিয়ে আঁচল মুখে চাপা দিয়ে কাঁদতে শুরু করলো। আমি তাকে আশ্বস্ত করে বললাম, বৌমা, তোমার বাপের বাড়ি কোথায়? আরামবাগে। তা সেখানে যাব কিভাবে? আপনি শুধু একবার বলুন যাবেন, উনি গাড়ির ব্যবস্থা করবেন। উনি নিজে গিয়ে আপনাকে দিয়ে আসবেন। বেশ, তবে গাড়ির ব্যবস্থা করতে বল। আমি আজকেই সেখানে যেতে চাই, আর দেরি করা উচিত হবে না। তোমার মুখ থেকে যা কিছু শুনলাম তা মোটে ভালো ঠেকছে না, তাই এই মুহূর্তে সেখানে আমি যেতে চাইছি। কিন্তু তোমার শাশুড়ি শ্বশুরমশাই তারা তো শুনলাম তীর্থে গিয়েছেন। ভুবন আমার সঙ্গে গেলে তুমি এখানে একা কীভাবে থাকবে? ঠাকুর দাদা, আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমার শাশুড়ি শ্বশুরমশাই নেই তো কি হয়েছে, এখানে আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুর আছেন। আমি বরং কাকিমাকে বলবো 2 রাত আমার কাছে এসে থাকবেন, অথবা ছোট ননদিনীকে পাঠিয়ে দেবেন। তাছাড়া গায়ে লাগাই তাদের বাড়ি, দিনের বেলা ডাকলে হাঁকলেই সাড়া পাবো, অসুবিধা হবে না আমার কোনো। উনি বরং আপনার সঙ্গে গেলে আপনার সুবিধা হবে। আর আপনি যাবেন বলে আমাকে যে কত নিশ্চিন্ত করলেন। ছোট থেকে জেঠিমা দাদা আমার জন্য কত করেছেন, আজ তারা যখন মুখ ফুটে কোনো একটা জিনিস চাইলেন, তখন যদি আপনি না করে দিতেন তাহলে আমি আর কোনোদিনই ওনাদের কাছে মুখ দেখাতে পারতাম না। এভাবে বলো না বৌমা, এটা আমার কর্তব্য। তবে আমি কিন্তু আবারও বলছি, ভুবন এখানে থাকুক, আমি একাই চলে যেতে পারবো। ঠিকানা দিলে? তা হয় না। আপনি প্রথমবার আমাদের বাড়ি যাবেন, তাও আমাদের বিপদে। আমাদের তো একখান দায়িত্ব আছে। উনি যাবেন, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। কথা বলতে বলতে ঠাকুরমশাই একটু থামলেন। আমরা বুঝতে পারলাম স্মৃতির পাতা থেকে ঘটনা ভেবে ভেবে বলবার জন্যই তার এই তাৎক্ষণিক বিরতি। তারপর ঠাকুরমশাই পাসিং শো এর প্যাকেট থেকে
একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, সেদিন সকালবেলায় সামান্য কিছু খাবার খেয়ে আমরা গাড়িতে উঠি। ভুবন পথে যেতে যেতে আমাকে বলল, আমার সম্বন্ধের নাম হচ্ছে মহেন্দ্র ঘোষাল। তাড়াহুড়োতে বেরিয়ে আসার জন্য তাকে খবর দিতে পারিনি ঠিকই, তবে সে যখন আমাকে দেখবে বেশ খুশি হবে এটুকু বলে দিতে পারি। ভুবন গোটা পথ যেতে যেতে তার শ্বশুর বাড়ির অনেক কথাই বলতে শুরু করলো। আমি সেসব কথায় আমোদ পেলাম না। 10 বছরের একটা ছোট ছেলে পার্থর কি হতে পারে এই ভেবেই আমি তখন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আরামবাগ পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। খটখটে রোদ্দুরের মধ্যে যেতে যেতে গলাটা বেশ শুকিয়ে এসেছিল। জলের কথা বলতেই যাব, এমন সময় ঘোষালদের বাড়ির সামনে গাড়িটা থামলো। ভুবন আমাকে বলল, আপনি একটু বসুন, আমি বাড়ি থেকে আসছি। একটু পরেই দেখলাম বাড়ির ভিতর থেকে একজন দীর্ঘদেহী শ্যামলা বর্ণের পুরুষ বেরিয়ে এলো। চেহারা দেখে বেশ বুঝতে পারলাম ইনি হলেন মহেন্দ্র ঘোষাল, কারণ বাড়ুর যে গিন্নির সঙ্গে তার চেহারার বেশ কিছুটা মিল রয়েছে। সে এসে আমাকে রীতিমতো আপ্যায়ন করে গাড়ি থেকে নামালে আর তারপর বললে, ঈশ্বরের অশেষ কৃপা যে আপনার দর্শন পেলাম। আপনার কথা কাকিমার মুখে অনেক শুনেছি, সেই থেকেই মনে হচ্ছে আপনি এলে কিছু একটা সমাধান হতে পারে, কিন্তু আপনি যে এইভাবে আজকেই আসবেন বুঝতে পারিনি। চলুন চলুন, পোশাক ছেড়ে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেবেন। তাদের সঙ্গে আমি তাদের বাড়ির ভেতরে ঢুকলাম। এখানে বলে রাখি, বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই আমার ভীষণ অস্বস্তি বোধ করছিল। বুঝতে পারছিলাম কিছু একটা খারাপ হচ্ছে এখানে। একটা উৎকট গন্ধ, পচা পাচ্ছিলাম বাড়ির চারপাশ থেকে। বুঝতে পারছি না এখানে ভয়ঙ্কর কিছু একটা কাণ্ড ঘটেছে, কিন্তু সেটা কি তা স্পষ্ট করে বোঝার জন্য আরো একটু সময় আমার দরকার ছিল। বাড়িতে ঢোকার পর আমার চোখ মুখের অবস্থা দেখে ভুবন কিছু একটা আশঙ্কা করলো। আমাকে বলল, ঠাকুর দাদা, তোমার কি শরীর খারাপ করছে নাকি? না না, আমি ঠিক আছি। বললেই হলো। তোমার চোখ মুখ যেন বদলে গেছে, রোদে গরমে ভেপসে গেছে একেবারে মনে হচ্ছে। দাঁড়াও, আমি দেখি। মা, জেঠিমা, আর কে কোথায় আছেন? ভুবন, তুমি শুধু শুধু ব্যতিব্যস্ত হচ্ছ। তবে ভুবনকে আর কাউকে ডাকতে হলো না। বাড়ির ভেতরে ঢুকতেই ভুবনের শাশুড়ি মা, জেঠি শাশুড়ি মা আমার কাছে এসে দাঁড়ালেন। তাদের হাতে জল আর নাড়ু। ভুবনের জেঠি শাশুড়ি আমাকে বললেন, আপনার কথা অনেক শুনেছি, এখন দেখে নিশ্চিন্ত হচ্ছি। আমাকে আপনি বলে লজ্জা দেবেন না মা, আমি আপনার পেটের ছেলের বয়সী। বেশ, তবে তুমিই বলবো সন্ন্যাসী ঠাকুর। ছোট, জল আর নাড়ুটা ওনাকে দে। আমি একটু হাত মুখ ধুতে চাই আগে। হ্যাঁ নিশ্চয়ই, অনেকখানি পথ তো, বউ আসছে। ওনার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহেন্দ্র তার বউ এসে একটা ঘটিতে বেশ কিছুটা জল দিয়ে গেল হাত পা মুখ ধোবার জন্য। আমি হাত পা ধুয়ে পোশাক ছেড়ে তারপর জল মিষ্টি খেলাম। ভুবনের শাশুড়ি মা আমাকে বললেন, বাবা, তোমাকে এবার খেতে দিই, বেশ বেলা হয়েছে। আমি আগে পার্থকে একটু দেখতে চাই। খেয়ে নিয়ে গেলে হতো না? তোমার খাওয়ার দেরি হতে পারে। সে হোক, আমি ভবঘুরে সন্ন্যাসী মানুষ, সময়ে সময়ে খাওয়ার অভ্যেস আমার ওরকম নেই। আপনারা বরং খাবার বাড়ুন, ভুবন মহেন্দ্রদা খেতে বসে যাক, আমি পার্থকে একবার দেখে তারপর আসছি। কথাখানা তো ভারী চমৎকার। এতখানি রাস্তা তোমার সঙ্গে এলুম, আর বাড়ি এসে আমি একা একা খেতে বসবো? হ্যাঁ, মহেন্দা শুনলেও সে একা খেতে রাজি হবে না। চলো 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 চলো, আমি তোমাকে পার্থর ঘরে নিয়ে যাই। তাকে দেখা হলে সকলে একসঙ্গেই বসবো। বৌঠান,
সব জোগাড় করে রাখুন, আমরা যাব আর আসব। মহেন্দ্রদার স্ত্রী ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন। আমি ভুবনের সঙ্গে পার্থর ঘরে গেলাম। ছেলেটার ঘরে গিয়ে দেখলাম বাড়ুজ্যে গিন্নি ভুল কিছু বলেনি। চিঠিতে লেখা চেহারার বিবরণের সঙ্গে মিলে গিয়েছে চাক্ষুষ দর্শন। বছর 10 একটা ছেলে, অথচ ছেলেটার চেহারার মধ্যে কোথাও কোনো উজ্জ্বলতা নেই, যেন ভারী অসুখ করেছে তার। তার মুখে কোনো কথা নেই, শুধু একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন আর বিড় করে কি যেন বলে চলেছে। আমি কান পাতলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। মন্ত্রের মতো দুর্বোধ্য কিছু কানে ঠেকল। আমি সেই ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম। সে আমার দিকে তাকালো। আমি দেখলাম সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, আমি তোমার কাকু হই, তোমার কি হয়েছে? আমার তো কিছু হয়নি, খালি ঘুম পায়, শুধু ঘুমোতে ইচ্ছে করে। আমাকে একটু ঘুমোতে দেবে? তার কথা শুনে আমি একটু চমকে উঠলাম। সে মুখে বলছে তার ঘুমোতে ইচ্ছে করে, অথচ তার চোখ মুখ চেহারা দেখে মনে হচ্ছে দীর্ঘ 1 সপ্তাহ তার ভালো করে ঘুমই হয়নি। অনিদ্রার প্রভাব তার চোখে মুখে সুস্পষ্ট। আমি তাকে আরো কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু সে কথা বলতে আর আগ্রহ দেখালাম না। ও বন্ধ একবার ডাক দিল, পার্থ, পার্থ, এই পার্থ। হ্যাঁ পিসে মশাই। হ্যাঁ, তুমি কথা বলবে না আমাদের সঙ্গে? আমার বড় ঘুম পাচ্ছে। তারপর সে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। পরক্ষণে আবার ভিড় করতে লাগলো মন্ত্রের মতো কিছু। আমি আর তাকে কিছু বললাম না, ঘর থেকে বেরিয়ে এলাম। আমি বেরিয়ে আসবার পর মহেন্দ্রদা বললেন, চলুন খেতে বসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। সকলে মিলে দুপুরের খাওয়া খেয়ে নিলাম। তারপর মহেন্দ্রদার ঘরে গিয়ে বসলাম। মহেন্দ্রদার স্ত্রী একটু মৌরি নিয়ে এলেন কৌটোতে করে। আমি মুখে মৌরিটা পুড়ে দিয়ে বললাম, মহেন্দ্রদা, আপনার ছেলের এই পরিবর্তনটা কবে থেকে লক্ষ্য করছেন? সপ্তাহ 2 হবে, কোথাও কিছু নেই। হঠাৎ করে ছেলেটা চুপ হয়ে গেল, কোনো কথা বলে না। শরীরে কোথায় কি কষ্ট তাও বলে না, শুধু বলে ঘুম পাচ্ছে। অথচ গোটা গোটা রাত না ঘুমিয়ে আকাশের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে, যেন কেউ তাকে দূর থেকে ডাকছে। একদিন রাত্রেবেলায় ওর মা ওকে বোকাঝোকা দিয়ে ঘুম পাড়ালো। চোখ বন্ধ করার পরক্ষণেই ছেলে চিৎকার করে উঠল, ও ও আমাকে ডাকছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ও আমাকে ডাকছে। তারপর ওর মায়ের হাত ছেড়ে আমার হাত ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল উঠোনে। সেখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো, আর তারপর হাত বাড়িয়ে কাকে যেন ডাকতে শুরু করলো। এসো, এসো আমার কাছে, এসো। খাবার দাবার খায়? না, তেমন কিছু খায় না। খেতে বসে অর্ধেকের বেশি নষ্ট করে। জোর করে যদিও বা একটু খাওয়ানো হয়, উঠে গিয়ে বমি করে ফেলে। কখনো কখনো একটু আধটু খাবার হয়তো পেটে যায়, তবে জলটা খায়। বাকি ওর মা বলতে পারবে। মহেন্দ্রদার স্ত্রী চোখ ছলছল করে সামনে খানে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, অল্প সামান্য একটু ভাত জোর করে খাওয়ানোর চেষ্টা করি। কখনো খায়, কখনো ফেলে উঠে যায়। যেটুকু পেটে যায় সেটাকে খাওয়া বলে না। কিচ্ছু খায় না ছেলেটা, কিচ্ছু না। শুধু শুধু কি বলুন না বৌঠান, আপনি ঠাকুর দাদাকে দেখে এত ইতস্তত করবেন না। উনি আমার ঘরের লোক। আপনি যদি কিছু জানেন তো সেটা আড়াল না করে ঠাকুর দাদাকে বলুন। ভুবনের কথা শুনে মহেন্দ্রবাবুর স্ত্রী মহেন্দ্রকে ডাকলেন, বললেন,
ওনাকে সেই রাত্রের ঘটনাটা বলো। ওনার থেকে লুকিয়ে রেখো না, তাতে হিতে বিপরীত হবে। বলে মহেন্দ্রদা মাথা নিচু করে বসে রইলেন। আমি তাকে বললাম, আমি বুঝতে পারছি এমন কিছু একটা ঘটেছে বা ঘটছে যা আপনাদেরকে বিব্রত করছে, কিন্তু ঘটনাটা কি 2 দিন আগে রাত্রেবেলায় ঘটেছে? যে ঘটনাটা ঘটার পর আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ছেলের আর আপনাদের আয়ত্তে নেই, আর তার রোগটা কোনো স্বাভাবিক রোগ নয়। তাই কোনো ডাক্তার বুদ্ধি না দেখিয়ে ভুবনকে চিঠি লিখে জানিয়েছেন যে ডাক্তার জবাব দিয়েছে। আমার কথা শুনে মহেন্দ্রদা আর তার স্ত্রী দুজনেই চমকে উঠলেন। মহেন্দ্রদা আমার দিকে তাকিয়ে বললেন, এ কথা আপনি কি করে জানলেন? এ কথা তো আমরা কাউকে বলিনি। আপনার অনেক নাম শুনেছিলাম, আজ সত্যি করে বুঝতে পারলাম আপনি অতীত ভবিষ্যৎ দেখতে পান। তার মানে কি মহেন্দা? হ্যাঁ বৌঠান, আপনারা ডাক্তার দেখাননি, ছেলেটাকে ডাক্তার না দেখে ফেলে রেখেছেন? ডাক্তার দেখানোর বিষয়টা মিথ্যে করে চিঠিতে লিখেছিলেন। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না বিষয়টা। আপনাদের বোন কত চিন্তা করছে জানেন? চিঠিতে যা লিখেছেন তা যথেষ্ট চিন্তার ব্যাপার। তুমি ওনার উপরে রাগ করো না ভুবন। চিঠির থেকেও এখানে যা ঘটনা ঘটেছে তা আরও চিন্তার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, শুধু ওই ডাক্তার দেখানোর বিষয়টাই নয়, এই যে শুরু থেকে মহেন্দ্রদা আর বৌঠান বলে যাচ্ছে রোগটা 2 সপ্তাহ ধরে, সেই সময়টাও মিথ্যে। এই ঘটনা আজ থেকে 1 সপ্তাহ আগে শুরু হয়েছে। ছেলের শারীরিক দুর্বলতা ও পুষ্টির অভাব ভেবে আর 5টা গ্রাম্য বিষয়ের মতোই মহেন্দা আর তার স্ত্রী এই বিষয়টাকে ভুলে যেতেন। কিন্তু আজ থেকে 2 দিন আগে এক রাত্রিবেলায় এমন একটা ঘটনা ঘটে, সেই ভয়ঙ্কর ঘটনা চাক্ষুষ দর্শন করে মহেন্দ্রদার বৌঠান বুঝতে পারেন এই ঘটনাটা একেবারে অলৌকিক, অতীন্দ্রিয় কোনো কিছুর সঙ্গে যুক্ত। তোমাকে চিঠিতে সমস্ত সত্যি লিখলে তুমি প্রথমে ডাক্তারের শরণাপন্ন হওয়ার কথা বলতে, তাই ওনারা তোমাকে মিথ্যে বলেছেন। তুমি আশা করি ওনাদের এই অসহায়তাটা বুঝবে, আর যে ঘটনাটা ওনাদের সঙ্গে ঘটেছে সেই ঘটনাটা অন্য যে কোনো বাবা মার সামনে ঘটলে এই একই আচরণ তারা করত। তাই আপনাদের এই মিথ্যে বলাটাকেও আমি সহজভাবে ধরে নিয়েছি। আমার কথা বলবার পর মহেন্দ্রদার স্ত্রী হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ছেলেটাকে আমার বাঁচান, ভয়ঙ্কর কিছু একটা হয়েছে ছেলেটার সাথে। আমরা বুঝতে পেরেছি ডাক্তার দেখিয়ে কিছু হবে না, গ্রাম ঘরের ব্যাপার। তাই 2 শাশুড়ি আর আমরা 2জন ছাড়া এই ঘটনা কাউকে জানতে দিইনি। এমনকি পাশে লোক জানাজানি হয়, তাই কাজের লোককে পর্যন্ত ছাড়িয়ে দিয়েছি। ভুবন আমাদের জামাই, রুনা আমাদের নিজেদের মেয়ে, তাদেরকে সত্য বলতে কোনো বাধা ছিল না। কিন্তু আমার পরামর্শে উনি চিঠিতে সব সত্যি লেখেননি। চিঠি তো অনেক সময় এরোর হাতে যায়। যদি জামাই না থাকে, রুনা যদি চিঠি কাকি শাশুড়ি ঠাকুরন বা অন্য কারোর হাতে দেন, সেই ভয়ে সত্য গোপন করে লেখা হয়েছে। ভুবনের রাগটা দেখলাম শান্ত হয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, সবটাই তো বুঝতে পারছি বৌঠান, আপনারা কেন সত্য গোপন করেছেন সেটাও বুঝতে পারছি। আমিও ঠাকুরদাদার সাথে একমত। আপনারা চিঠিতে সব কথা না লিখে ঠিকই করেছেন। বাপের বাড়ির থেকে চিঠি এলে রুনা অনেক সময় আমার কাকিমা বা কাকাকে দেখিয়ে থাকে, তাই এই সতর্কতা অবলম্বন। তাও বুঝতে পারছি, কিন্তু এইটা বুঝতে পারছি না যে ঘটনাটা কি। আর আপনারা কি এমন দেখেছেন যাতে 7 দিন ধরে ছেলেটার এমন ঘরকুনো হয়ে থাকাটা দেখেই আপনারা এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন? তুমি হয়তো কিছু বুঝতে পারছো না ভুবন, কিন্তু তোমার ঠাকুর দাদা সব বুঝতে পারছেন। ঠাকুরমশাই, আপনি বয়সে আমার ছোট হলেও সম্মানে বড়, সেই অর্থে বলছি, পারলে আমাকে এবং আমার স্ত্রীকে ক্ষমা করবেন। আপনি তো সবই বুঝতে পেরেছেন, তবু সত্যিটা আমি নিজের মুখেই বলতে চাই।
বলুন মহেন্দ্রদা, আমি শুনছি। দুদিন আগে আমি আর আমার স্ত্রী শুয়েছিলাম ছেলেকে সঙ্গে নিয়ে। ছেলে ঘুমিয়ে পড়েছিল, এমন ধারণাই আমাদের হয়েছিল। কিন্তু রাত্রেবেলায় আমাদের ঘুম ভেঙে গেল। আমরা ধরফড় করে উঠে দেখলাম পার্থ অন্যান্য দিনের মতো উঠোনে 2 হাত বাড়িয়ে ডাকছে, আয় আয়। তার ঠিক কিছুক্ষণ পরেই একটা কাক উড়ে এসে পড়ল। কাকটার মুন্ডু নেই। মুন্ডুহীন সেই কাকটার শরীর থেকে বেরিয়ে পড়া রক্তের ফোঁটা মুখের কাছে ধরে খেতে শুরু করলো আমার পার্থ। আমরা বাপ-মা হয়ে জানলা দিয়ে দেখলাম ওর মুখ গড়িয়ে, গোটা শরীর গড়িয়ে রক্ত মাখামাখি হয়ে যাচ্ছে, কিন্তু ওর কোনো হুঁশ নেই। মানুষ যেভাবে জল খায় ও যেন তেমন করেই রক্তের ফোঁটা খেতে শুরু করলো। আমি ওকে ডাকলাম, পার্থ কি করছিস? আয় আয়, ঘরে আয়, না এলে কিন্তু মারতে মারতে নিয়ে আসবো বলে দিলাম। আয় শিগগির। পার্থ আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। আমি স্পষ্ট দেখলাম ওর পুরো ঘাড়টা মটমট আওয়াজ হলো। একটা পেঁচা যেভাবে তার পুরো মাথাটা ঘুরিয়ে ফেলে, ঠিক সেই রকমভাবে পার্থ পুরো মাথাটা ঘুরিয়ে ফেলল। আর তারপর ফ্যাস ফ্যাসে গলায় পড়ল, চুপ! আমার খাওয়ার সময় বিরক্ত করো না একদম, নইলে ঠিক এই কাকটার মুন্ডুর মতো তোমাদের দশা হবে। কথাটা বলার পরই ওর মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি লক্ষ্য করলাম। সেই হাসির মধ্যে কোনো সারল্য ছিল না, শুধু এক অদ্ভুত অস্বস্তি লুকিয়েছিল। আমার মনে হলো আমার সামনে কোনো 10 বছরের ছেলে নেই, এমন একজন দাঁড়িয়ে আছে যাকে দেখলে আমার গা শিউরে ওঠে। কিছুক্ষণ পর ছেলেটা জ্ঞান হারালো। ওর জ্ঞান হারানোর পর ওকে যখন ঘরে নিয়ে গিয়ে শোয়ালাম, তার কিছুক্ষণ পর এই কাকিমার মা ঘর থেকে বেরিয়ে এলেন। মা তারপর যা বললেন তা শুনে আমার আর বুঝতে কিছু বাকি রইল না। প্রথম বিষয়টা কাকিমা লক্ষ্য করেছিলেন, তারপর মা। কি লক্ষ্য করেছিলেন মা? এই কথার উত্তরে ভুবনের জেঠি শাশুড়ি বললেন, সন্ধেবেলায় তুই তো চাষের কাজে বাইরে গিয়েছিলি। ইরা কলপারে বাসন মাজছিল। আমি সন্ধে চালাতে চালাতে ঘরে ঢুকি, হাতে প্রদীপ ছিল। সেই আলোয় দেখতে পাই একটা লাল মতো কিছু একটা নিয়ে পার্থ ফুটবল খেলছে। আমি প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিই না। এরপর শাঁখে ফু দিয়ে ফের যখন ঘরে আসি, তখন দেখি পার্থ 2 পা পুরো রক্তে ভরে গেছে। এমন জিনিস দেখে আমি দৌড়ে যাই। লাল জিনিসটা ওর কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে পার্থ আমার হাতটা ধরে। ওইটুকু ছেলের হাতে অমন শক্তি দেখে আমি ঘাবড়ে যাই। আমি লাল মতো জিনিসটা কি দেখার সুযোগই পাই না। তখন হারিকেনটা ওখানে নিয়ে গিয়ে দেখার চেষ্টা করি, আর জিনিসটা দেখে আঁতকে উঠি। দিদি গো, শিগগির এসো, দেখো পার্থর পায়ের কাছে কি। দুজনে সেই জিনিসটা দেখে যথেষ্ট ভয় পেয়ে গেলেও তারা আমাদের দুজনকে কিছু বলেনি। কিন্তু রাত্রের অন্ধকারে ইরার কান্নার শব্দ শুনে ওরা ছুটে আসে, আর পার্থকে ওই অবস্থায় দেখতে পেয়েই তারা সবটা আমাদের খুলে বলে। দাদা, মা আর জেঠিমা কি দেখেছিলেন? লাল মতো যে জিনিসটা নিয়ে পার্থ ফুটবল খেলছিল, সেটা কি ছিল? আমি ভুবনের দিকে তাকিয়ে বললাম, পার্থ যেটা নিয়ে খেলছিল সেটা ওই কাকের মাথাটা ছিল, তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই, মা আমাকে তখন সবটা খুলে বলেন। বাবা, কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে বুঝলি। এই কাকটাকে নিজের হাতে ছেড়ে মাথাটা নিয়েও খেলা করছিল, আর শরীরটা ফেলে দিয়েছিল দূরে। সেই শরীরটাকে রাত্রেবেলায় আয় আয় করে ডাকছিল। সন্ধে নামার আগে ঘুম ঘুম চোখে উঠে আমি একবার দেখেছিলাম একটা কি জিনিসের মাথা হাতে করে ছিঁড়ে শরীরের অন্য অংশটা ছুঁড়ে ফেললো দাদুভাই দূরে। কিন্তু তখন কিছুটা আলো কিছুটা অন্ধকার ছিল, আমি ঠিক ঠাউর করতে পারিনি। ভেবেছিলাম কোনো পুতুল টুতুল হবে,
কিন্তু এখন তো সব বুঝতে পারছি। আর দেরি করিস না বাপ, দাদুভাইকে বাঁচাতে গেলে এখনই আমাদের কোনো বড় সাধকের কাছে যেতে হবে। দিদি, রুনার শ্বশুর বাড়ির মুখে আমি একবার এক সাধকের কথা শুনেছিলাম। রুনার কাকা শ্বশুরের বড় মেয়েকে তিনি সারিয়েছিলেন। রুনাকে একবার খবর দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ, ছোট ঠিকই বলেছে, এত কিছু লেখার দরকার নেই। ঢেকে চেপে তুই একটা চিঠি লেখ, আজকেই লেখ। সবটা বলে মহেন্দ্রদা থামলেন। বৌঠান বললেন, ঠাকুর মশাই, আপনাকে তো সবটাই উনি বললেন, এবার আপনি বলুন, আমার ছেলেটা কি আগের মতো হবে না? আমাকে একটু সময় দিন আপনারা, আমাকে একটু ভাবতে হবে, তারপর আমি আপনাদের সবটা বলবো। সময়টাই তো নেই আমাদের কাছে ঠাকুর মশাই। এক সপ্তাহ ছেলেটাকে স্কুলে পাঠায়নি, তার বন্ধু বান্ধবরা এলে বলেছি ঠান্ডা লেগেছে, কখনো কখনো ছোঁয়াচে বলে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কিন্তু বেশি দিন হলে তাদের মনে হয়তো সন্দেহ ঢুকবে। গ্রামে গঞ্জে ডাক্তার ডাকিনি, অথচ ছেলেকে ঘরে ফেলে রেখেছি। গ্রামে ঘরে একটা কিছু বদনাম রটে গেলে আমাদের টেকা মুশকিল হবে, বুঝতেই তো পারছেন। আমি সবই বুঝতে পারছি, ঠিক আছে, আমি আজ রাত্রির মধ্যে ভেবে আপনাদেরকে কিছু একটা বলছি, আমাকে ভাবতে একটু সময় দিন। ছেলেটা তাহলে আজ রাত্রে ওরকম অমানুষের মতো আয় আয় করবে আর কাকের রক্ত খাবে? গত দুদিন ধরে এই এক জিনিস দেখতে দেখতে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ছেলেটার চোখের কোণে কালি জমছে, তবু ছেলেটা আমার স্বাভাবিক হচ্ছে না। ইরা বৌঠান অর্থাৎ মহেন্দ্রর স্ত্রী এই কথাগুলো একটানা বলে কাঁদতে লাগলেন। ঠাকুর দাদা, সাময়িকভাবে পার্থকে আটকানোর মতো কি কোনো উপায় নেই? আমি একটু ভাবনা চিন্তা করে বললাম, বৌঠান, কাঁচা কাপড়ে আমাকে এক গাছা লাল তাগা এনে দিতে পারবেন? এক্ষুনি এনে দিচ্ছি। বলে ইরা বৌঠান ছুটলেন। কিছুক্ষণের মধ্যেই দেখলাম স্নান করে সাদা লাল পরে কাপড় পরে তিনি লাল তাগা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। স্নান করবার দরকার ছিল না, কাঁচা কাপড় পরলেই হতো। তাগাটা আমি ওনার হাত থেকে নিয়ে মন্ত্রপুত করে দিলাম। তারপর ওনার হাতের তাগাটা ফিরিয়ে দিয়ে বললাম, এই নিন, যখন পার্থ ঘুমিয়ে থাকবে তখন ওর হাতে এই লাল তাগাটা বেঁধে দেবেন। হয়তো লাল তাগাটা বাঁধার সময় বাধা দিতে পারে, এমনকি কামড় বা আঁচড়ও দিতে পারে, তো যতক্ষণ না একটা উপায় বের হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কিছু না কিছু তো করতেই হবে। বলে আমি লাল তাগাটা পার্থর মায়ের হাতে দিলাম। সে রাত্রে খাওয়া দাওয়ার পর ভুবন ঘুমিয়ে পড়ল, শুধু আমি ঘুমোতে পারলাম না। যে ঘরে আমরা শুয়েছিলাম সেই ঘর থেকে বেরিয়ে আমি লক্ষ্য করলাম, অনেক চেষ্টা করেও ইরা বৌঠান ছেলের হাতে তাগাটা বাঁধতে পারছেন না। পড়ে নে বাবা, এটা পড়ে নে। না না, পারবো না, না পারবো না। পড়বি না মানে? তোকে এটা পড়তেই হবে। ইরা বৌঠান শক্ত করে হাত চেপে ধরলেন। আমি জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখলাম পার্থর গায়ে কোথা থেকে যেন চলে এসেছে অমানসিক শক্তি। ওইটুকু ছেলে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মহেন্দ্রদা ছেলেকে কোনো রকমে আটকাতে চেষ্টা করেও আটকাতে পারছেন না। আমি তখন ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দেবী মায়ের মন্ত্র স্মরণ করতে করতে পার্থর কপালে আমার বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করলাম। ও শান্ত হয়ে গেল। তারপর ইরা বৌঠানকে বললাম, এবারে পরিয়ে দিন। তাগাটা পরাতেই পার্থর চোখে ঘুম নেমে এলো, আর তার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ল। বিষয়টা এতটাই অদ্ভুত যে ইরা বৌঠান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আর মহেন্দ্রদা বললেন, আপনার কথা অনুযায়ী ছেলে ঘুমানোর পরই কিন্তু ইরা তাগাটা বাঁধতে চেয়েছিল, কিন্তু তাগাটা ওর হাতে ঠেকতেই ও কেমন যেন করে উঠল।
হঠাৎ খাট থেকে লাফিয়ে মেঝেতে নেমে পড়ল, যেন ঘরে ভূমিকম্প হয়েছে আর কেউ ওকে ধাক্কা দিয়ে তুলে দিয়েছে। ঠাকুর মশাই, আপনি না এলে। আপনারা এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ও হ্যাঁ, একটা কথা বলবার ছিল। কালকে অমাবস্যা, কালকে সন্ধ্যার দিকে আমি এই বাড়িতে একটা যজ্ঞ করব, কিন্তু সেই যজ্ঞের কথা যাতে কেউ জানতে না পারে। হ্যাঁ, সে অবশ্য আপনাদেরকেই করতে হবে। কেউ জানলে এই যজ্ঞে বাধা আসবে আর আপনাদের ছেলের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। সন্ধ্যের দিকে যজ্ঞ হলেও গ্রামের ঘরে সবাই জানতে পারবে। গ্রামে ঘরে লুকাছাপা করে কোনো কাজ হয় না। ছেলেটা যেমন শান্ত হয়ে তাগা বেঁধে শুয়ে পড়ল, যদি তেমনি থাকে তাহলে সকাল হলেই ওকে, ওর মাকে নিয়ে আমি, আপনি আর ভুবন বরং আমাদের পৈতৃক ভিটেতে রওনা দিতে পারি। এখান থেকে 12 কিলোমিটার দূর গ্রামের নাম ডান্ডিপাড়া। সেই গ্রামে আবাদি জমি সেই রকম না থাকায় মানুষজন সেই জায়গা ত্যাগ করে এখানে উঠে এসছে। সেই গ্রামে এখনও আমাদের পৈতৃক বাড়ি আছে। মানুষজনের যাতায়াত কম থাকায় সেখানে গেলে কেউ কিছু জানতে পারবে না। মানুষজন সেখানে যায় না বলা ভুল। 2-3 মাস অন্তর কেউ হয়তো একবার গিয়ে নিজেদের পৈতৃক বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গেল, তাদের সমস্যা নেই। যাতায়াতের পথে আমাদের যদি কেউ ওখানে দেখতেও পায়, তাহলে বলা যাবে পৈতৃক ভিটে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেখানে যাচ্ছি। তবে যেহেতু আশেপাশে মানুষজনের তেমন বাস নেই, তাই যজ্ঞের কথা কেউ জানতে পারবে না। কিন্তু মানুষজনের বাস নেই যজ্ঞের জিনিসপত্র। সেসব আমি আর ভুবন মিলে গুছিয়ে নিয়ে যাব। কি কি লাগবে বলছি, লিখে নিন। আমি বলে গেলাম আর মহেন্দ্রদা লিখে নিলেন। তারপর আমি ওদের ঘর থেকে বেরিয়ে এলাম। ওদেরকে ঘুমোতে বলে আমি নিজে বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম। রাত্রে অন্ধকারে এক গাছতলায় বসে মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হলাম। চোখ বন্ধ করে দেবীকে এক মনে ডাকতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে এখানে ঝিঁঝি পোকার ডাক থেমে গিয়েছে, তার বদলে একটা নূপুরের আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝতে পারলাম দেবী এসেছে। আমি প্রকাশ্যে বললাম, দেবী আপনি এসেছেন? কি হয়েছে তারানাথ, এত সংশয় কিসের? দেবী এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সবই বুঝতে পারছো তারানাথ, কিন্তু বুঝতে চাইছো না। তাহলে তাহলে কি আমার সন্দেহ ঠিক? অতীতের গহরে লুকিয়ে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর। তুমি চন্দ্র দর্শন করো তারানাথ, তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ধীরে ধীরে আবারও ঝিঝি পোকার ডাক শুনতে পেলাম, আর দেবীর নূপুরের শব্দ মিলিয়ে গেল হাওয়ায়। বুঝতে পারলাম দেবী অন্তরিতা হয়েছে। আমি চন্দ্র দর্শনে বসলাম। তারপর টুকরো টুকরো স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠল। একজন লোক গঙ্গার ঘাট থেকে স্নান করে উঠেছেন, মাথায় চটা, কপালে লাল তিলক। মেঝেতে ত্রিভুজ এঁকে আহ্বান করছে ভূত প্রেত পিশাচকে। এক কোপে সে বলি দিচ্ছে 12টা মোরগ। তাদের আর্তনাদের সঙ্গে হাওয়ায় ভাসতে লোকটার পৈশাচিক হাসি। কালো তন্ত্র করছে লোকটা, কিন্তু লোকটার ক্রিয়াকলাপ দেখতে পেলেও মুখটা কিছুতেই স্পষ্ট দেখতে পেলাম না। ভেতরে কিছু আগে স্পষ্ট হয়ে উঠল লোকটার মুখ। ভোরের কিছু আগে স্পষ্ট হয়ে উঠল লোকটার মুখ। লোকটার মুখ দেখে আমি শিউরে উঠলাম। এ কি? এ কাকে দেখলাম আমি? মহেন্দ্র ঘোষাল। মানে মহেন্দ্রবাবু নিজেই কালা জাদুর উপাসক? এসব কি বলছেন ঠাকুরমশাই? আহা কিশোরী, থামো না। ঠাকুরমশাই তো বলছেন, আপনি বলুন ঠাকুরমশাই। পরদিন ভোরবেলায় আরামবাগ থেকে আমরা পৌঁছে গেলাম ডান্ডিপাড়ায়।
নান্ডিপাড়ায় গিয়ে দেখলাম চারিদিকে জঙ্গলে ঘেরা। সকলে মিলে হাতে হাত লাগিয়ে জঙ্গল পরিষ্কার করা হলো। তারপর যজ্ঞের স্থান পরিষ্কার করতে শুরু করলাম। এরা বৌঠান সামান্য কিছু জ্বালানি জ্বালিয়ে মাঝে মধ্যে আমাদের কাছে এসে বসতে বললেন। মাঝে মধ্যেই আমাদের কাছে এসে বলতে থাকলেন, ঠাকুরদাদা, চা খেলে কিন্তু বলবেন। ঠাকুরদাদা, ছেলেটা এখনো শুয়ে আছে কেন বলুন তো? হ্যাঁ, সে যাতে ঘুমিয়ে থাকে তার জন্যই আমি মন্ত্রপুত তাগা দিয়েছি। এক সপ্তাহ সে ঘুমোয়নি, একটু ঘুমাক না। আপনি চিন্তা করবেন না, যজ্ঞ শুরু হলে সে জেগে উঠবে। আপনি কিন্তু ওকে কোলে নিয়ে বসবেন যজ্ঞের মাঝখানে, ঠিক আছে? ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে তো? হ্যাঁ, তেমনই তো আশা করছি। যজ্ঞবেদী সাজাতে সাজাতে মহেন্দ্রদা আমাকে বলল, এবার বলুন না, ছেলেটার আমার কি হয়েছে? বলবো, তার আগে আপনারা বলুন তো, আপনাদের বংশের কেউ কালো তন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? তা তো ঠিক জানা নেই। আপনার বংশের এমন কোনো পূর্বপুরুষ আছে যে হুবহু আপনার মতো দেখতে? হ্যাঁ, আমার বাবার পরে আরেক ভাই ছিল, আমার মেজ জেঠু অবিনাশ ঘোষাল। শুনেছিলাম তার কিছু কাজকর্মের জন্য আমার দাদু তাকে ত্যাগ করেছিলেন। ছোটবেলায় কয়েকবার তাকে দেখেছিলাম। সে হুবহু আমার মতো দেখতে ছিল। বড় হওয়ার পর মাও বলতেন আমি নাকি আমার মেজ জ্যাঠার মতো দেখতে। ঠিক তাই, আপনার মেজ জেঠু অবিনাশ ঘোষাল কালো তন্ত্র চর্চা করতেন, যে কারণে আপনার দাদু তাকে ত্যাগ করেন। তার বাড়িতে বসে তার অন্ন ধ্বংস করে তার ভিটেতে থেকে এমন পাপ কাজ তিনি করতে দেবেন না, এমনটাই স্থির করেন। আপনার মেজ জেঠু ভালো মানুষ হলে হয়তো চুপচাপ ঘর থেকে চলে যেতেন, কিন্তু উনি প্রতিহিংসা পরায়ণ মানুষ। বেরোনোর আগে বলে গিয়েছিলেন যে এই বংশ নির্বংশ হবে, এবং নিজের কথাকে পরিপূর্ণ করতে দীর্ঘ ৪৪ বছর পর তিনি ফিরে এসেছেন এই টান্ডিপাড়ায়। কি? হ্যাঁ। কিন্তু এখানে কেন? ২ মাস অন্তর অন্তর আপনারা প্রায়ই এখানে আসতেন। শেষবার যখন এসেছিলেন ছেলেটাকে সঙ্গে করেই নিয়ে এসেছিলেন। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, ছেলেকে ইরাকে নিয়ে এসেছিলাম। ছেলেটা গ্রামের বাড়ি দেখবো বলে বাজনা করছিল। ইরা মাটির হাঁড়িতে করে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত বসিয়েছিল। কলা পাতা কেটে তাই খেয়েছিলাম। তারপর খাওয়ার পাতাগুলো কোথায় ফেলেছিলেন? কেন, ওই পাশে একটা বড় পাথরের চাই আছে, ওখানেই সব পাতা ফেললাম। পশু পাখিতে খেয়ে নিত। কিন্তু গতবার এমনটা তো হয়নি। গতবার আপনারা যখন এসেছিলেন সেই আশাটাও আপনাদের ইচ্ছাই হয়নি। আপনি এখানে আসার আগে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছিলেন যে স্বামী স্ত্রী ছেলে ৩ জনে মিলে এখানে আসছেন। সে একই স্বপ্ন দেখেছিলেন বৌঠান আর আপনার ছেলে। তারপর আপনারা এখানে আসার সিদ্ধান্ত নেন। আপনাদের মনের মধ্যে এখানে একসাথে আসার ইচ্ছা জেগে ওঠে। হ্যাঁ, সেবার ইরা বলেছিল। আমার মনে হয়েছিল অনেক বছর ওরা এখানে আসেনি, তাই হয়তো ওদের মনের মধ্যে ইচ্ছা হয়েছে। ভুল। আসলে তন্ত্রের মাধ্যমে আপনাদের স্বপ্ন পাঠানো হয়েছিল। সেই সবটাই আপনার মেজ জেঠুই করেছিলেন। তারপর আপনার ছেলের খাওয়া এঁটো পাতাটা তিনি সংগ্রহ করেন, আর আপনার ছেলের একটা গামছা এই বাড়ি থেকে হারিয়ে যায়, সেটা আর খুঁজে পাননি। কি তাই তো? মহেন্দ্রদা এই কথা শুনে চুপ করে গেলেন, কিন্তু বৌঠান বললেন, হ্যাঁ, ছেলে বলেছিল এখানেই পুকুরে স্নান করবে, তাই গামছাটা নিয়ে এসেছিলাম। গা হাত পা মুছে, চুল মুছে গামছাটা শুকোতে দিয়েছিল, কিন্তু পরে আর গামছাটা খুঁজে পাওয়া যায়নি। সেই গামছাতে আপনার মাথার ছেলের চুল লেগেছিল, আর গামছাটা আপনার ছেলের ব্যবহার করা। যেহেতু আপনারা নিজেরাই এই গ্রামে এসেছিলেন, তাই আপনার ছেলে যেখানে দাঁড়িয়েছিল সেই অংশের মাটি জোগাড় করাও সহজ হয়ে যায় আপনার জেঠুর ক্ষেত্রে। আর তারপর নিজের কালো তন্ত্রকে ব্যবহার করে উনি তন্ত্রক্রিয়া শুরু করেন, যার ফলে আপনাদের ছেলের এই অবস্থা হয়েছে। আমি ঠিক বুঝলাম না বিষয়টা ঠাকুর মশাই, আপনি কি বলতে চাইছেন? মহেন্দ্রদা, আপনার ছেলের ব্যবহার করা যে কোনো জিনিসকে তন্ত্রের ভাষায় বলা হয়
অঙ্গজ প্রতীক। এই জিনিস ব্যবহার করে আপনার ছেলের ক্ষতি করা যায় তন্ত্রক্রিয়ার মাধ্যমে, যেমনটা আপনার জেঠু করেছে। আপনার জেঠু পার্থর উপরে পিশাচ ক্রিয়া করেছে। এর ফলে সেই পিশাচ আপনার ছেলেকে নিজের শিকারে পরিণত করেছে, আর আপনার ছেলের মাধ্যমে সে কাঁচা মাংস আর রক্ত খাচ্ছে, আর ধীরে ধীরে শুষে নিচ্ছে আপনার ছেলের সমস্ত সজীবতাকে। খেয়াল করে দেখুন, গত 1 সপ্তাহ ধরে আপনার ছেলে সেভাবে কিন্তু কিছুই খায়নি, অথচ সে খাচ্ছে রক্ত। এভাবে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আর যখন সে পুরোপুরি শেষ হয়ে যাবে তখন পিশাচ জেগে উঠবে তার মধ্যে, আর এই পিশাচ সাধনায় সিদ্ধ লাভ করবে আপনার জেঠু। আমার কথা শুনে উপস্থিত সকলেই ভয় পেয়ে গেল। মহেন্দ্রদা আমায় বললেন, আমি এসব কিছু জানি না। আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ঠাকুর মশাই, আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। দিদিকে কথা দিয়ে এসেছি, তার ভাইপোকে সুস্থ করে তারপরে ফিরিয়ে নিয়ে যাব। আপনি দয়া করে ওকে সুস্থ করে দিন। ভুবন ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি ওদেরকে আশ্বস্ত করে বললাম, এক ভয়ঙ্কর ক্রিয়া হয়েছে আপনাদের ছেলের ওপরে। ওকে বাঁচাতে পারে একমাত্র মা। আপনারা সেই আদিশক্তি মহামায়ার শরণাপন্ন হন, তাকেই স্মরণ করুন। আরেকটি কথা আপনাদের বলে দিচ্ছি, যজ্ঞ চলাকালীন যা কিছুই ঘটুক না কেন, আপনারা কিন্তু কেউ যজ্ঞ স্থান থেকে বেরিয়ে যাবেন না। পিশাচ নানাভাবে চেষ্টা করবে আপনাদের যজ্ঞে বাধা দেবার। তাই আমি একটা গণ্ডি কেটে রাখবো, সেই গণ্ডির মধ্যে আপনাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আপনারা কোনোভাবে সেই গণ্ডির স্থান ত্যাগ করেন, তাহলেই বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আমার কথাটা আপনারা সবাই মাথায় রাখবেন। সকলে আমার কথা শুনে মাথা নাড়ল। সকলে আমার কথা শুনে মাথা নাড়ল। আমি এরপর মায়ের নাম করে যজ্ঞ শুরু করলাম। দেহ বন্ধন করলাম, যজ্ঞকুণ্ডে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। ওং ক্লিং ফট, ওং রুদ্রায় নম, ওং কালিকায় নম। বেশ কিছুক্ষণ যজ্ঞ করবার পর দেখতে পেলাম ঘুম থেকে উঠে ছটফট করতে শুরু করলো পার্থ। মীরা বৌঠান কোনো মতেই তাকে আটকে রাখতে পারলেন না। সে হাতের লাল তাগা ছিঁড়ে ভয়ঙ্করভাবে মুখ বিকৃতি করে ছুটে আসবার চেষ্টা করলো। তার বাবা ভুবন সকলে মিলে তাকে আটকাতে শুরু করলো। ঠাকুর দাদা, কিছু করুন। জয় তারা মা, এই বলে আমি তখন যজ্ঞে আহুতি দিলাম। সঙ্গে সঙ্গে সে শান্ত হয়ে গেল। হঠাৎ দুপুরের খটখটে রোদ বদলে আকাশ মেঘলা হয়ে উঠল, আর ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। 2 দিন পর বৃষ্টি ঠাকুর দাদা? মহেন্দ্র, এই বৃষ্টি সন্তোষের নয়, শুভও নয়। মায়ের নাম জপ করো। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো তুমুল হাওয়া। হাওয়ার দাপট আর জলের ছাপটায় নিভে গেল যজ্ঞের আগুন। ঠিক সেই সময় সেখানে হাজির হলো বারুজ্জে গিন্নি রিনি। বীজে চপচপে হয়ে এসে হাজির হলো সেখানে। এসেই বলল, আমার ছাতাটা উড়ে গেল আর আমি পুরো ভিজে গেলাম। ভাগ্যিস রঘু জ্যাঠা গাড়ি করে এ পথে আসছিল। তাই বলো? আমি তো তাই ভাবছি। জানো গিন্নি, ঠাকুর দাদা আজ... বলতে বলতে এগিয়ে গেল ভুবন। আমি বললাম, ভুবন না। কিন্তু ঝড় আর হাওয়ার দাপট তখন এতটাই প্রবল যে আমার গলার আওয়াজ ও কান অবধি পৌঁছল না। যেন বাতাসেই মিলিয়ে গেল ভুবন আর গিন্নির কাছে পৌঁছতেই। গিন্নি তার বাম হাতটা ধরল, আর সঙ্গে সঙ্গে বারুজ্জে গিন্নির তীক্ষ্ণ নখ ছুরির বলার মতন গেঁথে গেল ভুবনের হাতে। পর মুহূর্তেই বারুজ্জে গিন্নি ভুবনকে শূন্যে তুলে ধরল, আর মট মট করে আওয়াজ করতে শুরু করল। ভুবনের ঘাড় মটকানোর আওয়াজ। ভুবন বিস্ফারিত চোখে দেখল ওর হাতের থেকে বেরোনো রক্ত চুষে খেতে শুরু করেছে তার গিন্নি। এই ভয়ানক দৃশ্য দেখে মীরা বৌঠান ছেলেকে কোলে নিয়ে আমার
কাছে এসে দাঁড়ালো আর মহেন্দ্রদা চিৎকার করে বলল, বোন, কি করছিস? ও তোমার বোন নয়, ও পারুজ্জাগিনী নয়। ভুবন, এতবার মানা করার পরেও বুঝলে না? গণ্ডির দাগ পেরিয়ে গেলে ও সেই পিশাচিনী যাকে যাকে প্রেরণ করা হয়েছিল পার্থর শরীরে, যেদিনের রূপ নিয়ে এসেছে তোমাদেরকে মারতে। পারুজ্জাগিনী রূপে পিশাচিনী তখন নিজের রূপে ফিরে এলো। তার লকলকে জিভ, আলোলায়িত চুল হাওয়ায় উড়ছে, আর লাল গর্তের মতন বড় বড় চোখ। সেই রূপ দেখতে দেখতেই ভুবন চোখ বুঝলো চিরদিনের মতো। আমার ভাই ভুবন, আমার বন্ধু ভুবন, আমার চোখের সামনে শেষ হয়ে গেল। এই আফসোস আমার আজীবন যাওয়ার নয় বিভূতি। তাই তো রোদের পর বৃষ্টি এলেই সেই দিন বড় মনে পড়ে যায়। পার্থকে বাঁচাতে গিয়ে ভুবনের মৃত্যুর সেই দুর্বিষহ ঘটনা। ঠাকুরমশাই থেমে গেলেন। শেষের দিকে তার গলা ভারী হয়ে উঠল। আমরা বুঝতে পারলাম ওনার কষ্টটা। তাই আমরা ওনাকে কোনো প্রশ্ন করলাম না, শুধু অপেক্ষা করতে থাকলাম গল্পের বাকিটুকু শোনার জন্য। বেশ কিছুক্ষণ পরে ঠাকুরমশাই বললেন, তারপর ভুবনকে শেষ করে ওর রক্তশূন্য দেহটা ছুঁড়ে ফেলে সেই পিশাচিনী ছুটে আসে মহেন্দ্রদার দিকে। এক হাতে মহেন্দ্রকে সে গলা টিপে ধরে আর অন্য হাতে এগিয়ে দেয় মীরা বৌঠানের দিকে। মীরা বৌঠান তখন পার্থকে কোল থেকে নামিয়ে রেখে আমার পায়ের কাছে এসে পড়ে আর মহেন্দ্র বলতে থাকে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ইরা আর পার্থকে বাঁচান। তুই কি ভাবছিস এই তারানাথ বাঁচাবে তোদের? ভুবনের মতো তোদেরও মারব, সব কটার রক্ত চুষে খাবো। পিশাচিনী, ছেড়ে দে মহেন্দ্রদাকে। ছাড়বো না। তোর ক্ষমতা থাকলে বাঁচা তোর বউটানকে। দেখি তান্ত্রিক, তোর কত ক্ষমতা। তুই ঠিক বলেছিস, আমার ক্ষমতা নেই, আমি নগণ্য, কিন্তু আমাকে যিনি এখানে পাঠিয়েছেন তার ক্ষমতা কিন্তু অসীম। তার হাতেই তোর বিনাশ হবে। ক্ষমতা থাকে তো আমার ঘাড় মুখে দেখা। ভুবন, মহেন্দ্রদার মতন চুনোপুটিকে মেরে ক্ষমতা দেখাচ্ছিস? তোর ক্ষমতা থাকলে আমাকে ছুঁয়ে দেখা। আমার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা তারও নেই যে তোকে পাঠিয়েছে। তুই তো কোন ছাড়, আগে তোকে শেষ করব, তারপর সেই তান্ত্রিককে যে তোকে পাঠিয়েছে। একটা ভেলকিবাজি দেখালেই ক্ষমতাশালী হওয়া যায় না। তোর ক্ষমতা থাকলে তুই আমার সঙ্গে লড়তিস মুখোমুখি। আমি এইভাবে কথার চালে চড়িয়ে ওই পিশাচিনীকে উত্তেজিত করতে থাকি। তখন সেই পিশাচিনী আমার কথা শুনে উত্তেজিত হয়ে মহেন্দ্রদাকে ছেড়ে দেয়। মহেন্দ্রদা ছুটে গিয়ে ইরা বৌঠানকে নিয়ে দুর্গা মন্দিরের চাতালে গিয়ে দাঁড়ায়। পিশাচিনী তখন আমার দিকে এগিয়ে আসে, আমার গলা ধরে উঁচুতে তুলে দেয়। ইরা বৌঠান কাঁদতে শুরু করে দেয়। ঠাকুর দাদা, আমি ইশারায় ওদের আশ্বস্ত করি। পিশাচিনী আমার গলা টিপে আমায় বলতে থাকে, তান্ত্রিক, তোর কিন্তু বড্ড বার বেড়েছে। তুই আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিস? কি রে তান্ত্রিক, এবার বল কিছু। অনেক বড় কথা বলেছিলি, আমি নাকি তোর কেশাগ্র স্পর্শ করতে পারবো না। এইবার প্রমাণ হলো তো, আমি চাইলে তোকে টিপেও মেরে ফেলতে পারি, ওই ভুবনের মতো ঘাড় মটকিয়ে। পিশাচিনী যখন এইভাবে কথা বলছে তখন আমি আমার হাতের মধ্যে লুকিয়ে রাখা মন্ত্রপুত ত্রিশূলটা বের করে মায়ের বিশেষ এক মন্ত্র জপ করে পিশাচিনীর ঠিক ঘাড়ের কাছে পুঁতে দিলাম। আর সঙ্গে সঙ্গে পিশাচিনীর ঘাড় থেকে গল গল করে বের হতে থাকলো কালো রক্ত।
পিশাচিনী ছটফট করতে করতে মেঝেতে পড়ে যেতেই আকাশ আবারও পরিষ্কার হয়ে গেল। রোদ উঠল। মহেন্দ্রদা আমার কাছে এসে বলল, ঠাকুর মশাই, হ্যাঁ মহেন্দ্রদা, রোদের মাঝেই বৃষ্টিটা ওই পিশাচিনীর মায়া ছিল। এবার দেখুন যজ্ঞকুণ্ডে আবার আগুন জ্বলবে। আমার কথা সত্যি করে যজ্ঞকুণ্ডের মধ্যে হাওয়ায় ঢুকে যাওয়া পাতাগুলো উড়তে থাকলো। ভিজে কাঠ আর ইট শুকিয়ে গেল, আর তারপরে জ্বলে উঠল আগুন। আমি যজ্ঞকুণ্ডে বসে বিশেষ মন্ত্র জপ করলাম। ওম রিং ভদ্রকালী চামুণ্ডায় নমঃ, ওম ফট স্বাহা, ওম রিং ক্রিং কালিকায় ফট। এই মন্ত্র জপ করতে করতেই আমি চোখ বন্ধ করে দেবীর কাছে সাহায্য প্রার্থনা করলাম। পিশাচিনীর সেই দেহ তখন মাটিতে হাওয়ায় ভাসতে ভাসতে যজ্ঞকুণ্ডের আগুনের ওপরে স্থির হয়ে গেল। আর যজ্ঞকুণ্ডের আগুনের তাপে ঝলসে ছাই হয়ে গেল সেই দেহ। তার পরক্ষণে ওই যজ্ঞকুণ্ডে ভেসে উঠল অন্য এক ছবি, কালান্তক তান্ত্রিক ওরফে অবিনাশ ঘোষালের ছবি। সেই মুখ দেখে ইরা, বৌঠান আর মহেন্দ্রদা ছুটে এলো। সকলে মিলে আমরা দেখলাম একটা কালো ছায়া কুণ্ডুলি পাকিয়ে গ্রাস করল কালান্তক তান্ত্রিককে। সে আর্তনাদ করে উঠল, না না, এ হতে পারে না। আমার পিশাচ সিদ্ধ যজ্ঞ ব্যর্থ হতে পারে না। পার্থর মৃতদেহের ওপর ছিল আমার সিদ্ধি। কেউ তাকে বাঁচাতে পারে না। না। তারপর সেই কালো ধোঁয়া ওই কালান্তর তান্ত্রিককে ঘিরে ফেলল। আর পরক্ষণে আমাদের যজ্ঞকুণ্ডের সামনে সেই কালো ধোঁয়া হাজির হলো। ঠিক পিশাচিনীর মতোই সেই কালো ধোঁয়া সমেত কালান্তর যজ্ঞকুণ্ডের ওপরে ভাসতে থাকলো। আর যজ্ঞের আগুনের তাপে কালান্তর চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। তোমার কোনো ক্ষমা নেই কাকু। ছি, তুমি আমার ছেলেকে কি করে পারলে? কার ছেলে? আমাকে সম্পত্তি দেয়নি। আমি তোদের কেউ না, কেউ না, তোদের আমি কেউ না। ঠিক বলেছিস, তুই ওদের কেউ না, তাই তোকে কেউ বাঁচাতেও আসবে না। তুই ঘোষাল বংশের কলঙ্ক, তাই তোর শাস্তি মৃত্যু, দগ্ধে দগ্ধে মৃত্যু। আমি এই কথা বলে অসীম আহুতি দিলাম আগুনে। আর তারপরে চোখের সামনে ছাই হয়ে গেল কালান্তক। তারপর আবারও বৃষ্টি নামল, আর সে বৃষ্টির জলে ধুয়ে গেল কালান্তক আর পিশাচিনীর ছাই। আমরা সকলে মিলে ভুবনের দেহটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে প্লাস্টিক চাপা দিয়ে রাখলাম। এরপর পারুজ্জে গিন্নির সামনে দাঁড়ানো সাহস আমার হয়নি। তার দাদা তাকে সংবাদটুকু দিল। সে আর সহ্য করতে পারেনি, জ্ঞান হারিয়েছিল। পরে গ্রামীণ চিকিৎসক এসে জানায় তার শরীরেও আর প্রাণ নেই, হৃদরোগে মৃত্যু হয়েছে তার। ভুবন আর পারুজ্জে গিন্নির কাজকর্ম মেটানো অবধি আমি আরামবাগের ঘোষাল বাড়িতেই ছিলাম। পার্থ ওই যজ্ঞের পর ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে উঠল। মাঝখানের ঘটনাগুলো আর কোনো কিছুই তার মনে ছিল না, কিন্তু ওই দুজনের মৃত্যু আমাকে স্তব্ধ করে দিয়েছিল। পার্থ সুস্থ হয়ে উঠলে ভুবনকে না বাঁচাতে পারবার কষ্ট আজও আমাকে ভীষণভাবে কষ্ট দেয়। আর যতবার রোদের পর বৃষ্টি ওঠে আমার মনে পড়ে যায় ভুবনের সেই ঠাকুরদার ডাক। কিন্তু ঠাকুরমশাই, এক্ষেত্রে আপনার কি বা করার ছিল? মানে আপনি তো সাবধান করতে গিয়েছিলেন, ও তো শুনতে পাইনি। হ্যাঁ, শুনতে পাইনি কালান্তকের তন্ত্রের প্রভাবে। আসলে আমার আরও একটু সচেতন হওয়ার দরকার ছিল। আমি যদি ওকে কোনোভাবে আটকাতে পারতাম। এটা আমারই ব্যর্থতা কিশোরী, এটা আমারই ব্যর্থতা। যাও তোমরাও এখন এসো, আমাকে একটু একা ছেড়ে দাও।
আমি আর কিশোরী বুঝলাম আজ আর গল্পের আসর জমবে না, তাই মঠ লেনের বাড়ি ছেড়ে গুটি গুটি পায়ে এগোতে শুরু করলাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন সঙ্গীতা চৌধুরীর কলমে ডান্ডিপাড়ার পিশাচিনী, তারানাথের চরিত্রে প্রীতম, কিশোরী ও মহেন্দ্র কাকুর চরিত্রে রৌনিক, পিশাচিনীর চরিত্রে দুর্গা এবং নানান চরিত্রে আবির, বর্ণালী ও মনঞ্জয়। গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি নীল। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় সায়ন। পোস্ট ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আমাদের আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।